স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। দর্শক, যুগান্তর লাইভে সবাইকে যুক্ত করেছি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ চত্বর, যেটি এখন হাদি চত্বর হিসেবে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ জনতা। তারপর থেকে এই জায়গাটিতে ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে ইনকিলাব জিন্দাবাদ লিখা ব্যানার এবং শহীদ হাদি চত্বর লিখা যে প্ল্যাকার্ড, সেটি কিন্তু এখানে ঝোলানো রয়েছে। দর্শক, আজকে লাখো মানুষের অশ্রু জলে শহীদ উসমান হাদিকে বিদায় জানানোর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শহীদ উসমান হাদির লাশ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, যেখানে তাকে সমাহিত করা হয়েছে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই। সেখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ উসমান হাদির লাফন এবং দোয়া মোনাজাত শেষ করে মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় এবং এখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সে সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা, যারা শহীদ শরীফ উসমান হাদির টানে ছুটে চলে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা থেকে ছুটে এসে শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছিলেন, তারা কিন্তু জড়ো হয়ে শাহবাগে স্লোগান দিতে থাকেন এবং উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। এখনো কিন্তু সে স্লোগান চলছে, এখনো ছাত্র জনতা তারা কিন্তু অপেক্ষা করছেন। অন্যদিকে আমরা দেখেছি শহীদ শরীফ উসমান হাদির কবরের পাশে কিন্তু ভিড় জমেছে। কবরে যদিও ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার জনিত কারণে, কিন্তু বাহিরে, কবরের স্থানের বাহিরে কিন্তু শত শত হাজার হাজার মানুষ তারা কিন্তু জড়ো হয়ে এক পলক শহীদ শরীফ উসমান হাদিকে যেখানে শায়িত করা হয়েছে সেই জায়গাটি দেখার জন্য ভিড় করছেন। দর্শক, এই গত কয়েকদিন আগে অর্থাৎ 12ই ডিসেম্বর শরীফ উসমান হাদিকে গুলি করে দুজন আত্মতায়ী। সে সময় গুরুতর আহত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কিন্তু রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তার একটি অস্ত্রোপচার হয়, পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 18 ডিসেম্বর দিবাগত রাতে শরীফ উসমান হাদির মৃত্যু হয়। সেখান থেকে দেশে নিয়ে আসা হয়। গতকাল সন্ধ্যা 6টায় দেশে এসে পৌঁছায় শহীদ শরীফ উসমান হাদির লাশ। তারপরে আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা শহীদ শরীফ উসমান হাদির মৃত্যুর খবর পেয়ে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। অশ্রু সজল চোখে তারা স্লোগান দিচ্ছিল, তুমি কে, আমি কে, হাদি হাদি, ইনকিলাব জিন্দাবাদ, এরকম নানান ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিল। আজকেও শহীদ শরীফ উসমান হাদিকে কবরে শায়িত করার পর মিছিল নিয়ে যখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই শাহবাগ চত্বরে এসে জড়ো হয়, তখনও হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল ইনকিলাব জিন্দাবাদ, তুমি কে, আমি কে, হাদি হাদি, এই স্লোগান নিয়ে কিন্তু মুখরিত হয়েছিল পুরো শাহবাগ এলাকা। এই সমাবেশ থেকেই কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে জনসম্মুখে এসে জানাতে বলা হয়েছে গত 7 দিনে, অর্থাৎ শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের হত্যাকারীদের, শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি করেছেন সে বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে। এবং যদি ব্যর্থ হয় এবং যদি না জানান, সেক্ষেত্রে তাকে দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। এবং এই সময়ের মধ্যে যদি জবাব না পাওয়া যায়, আগামীকাল সন্ধ্যার দিকে আবারও এই শাহবাগে জড়ো হয়ে শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এর আগেও কিন্তু যখন শরীফ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের
দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে, সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখান থেকেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, সেখানেও তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং 24 ঘন্টার আলটিমেটাম অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে গত 7 দিনে কি পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে জানানোর জন্য, জনসম্মুখে এসে সেই তথ্য জানানোর জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই একই আলটিমেটাম কিন্তু আজকে এই সন্ধ্যার দিকে অর্থাৎ শরীফ ওসমান হাদীকে সমাহিত করার পর দোয়া মোনাজাত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা কিন্তু এখান থেকেও এই একই দাবি জানিয়েছেন এবং এই দাবিতে আগামীকালকে সন্ধ্যায় আবারও তারা এখানে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, একটু যদি জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী, যিনি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, রাজধানীর রামপুরা এলাকায় মূলত তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানেই তিনি থাকতেন, রামপুরায় তিনি বসবাস করতেন। সেখান থেকে ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চ হিসেবে একটি সংগঠন তিনি শুরু করেন। সেই সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি কিন্তু বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনে কিন্তু যুক্ত ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের সোচ্চার ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণ আন্দোলনের পরবর্তীতে সময়েও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে সরব ছিলেন শহীদ ওসমান হাদী। আমরা বিভিন্ন সময় তাকে দেখেছি যে তিনি কিন্তু সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ বিক্ষোভ বিভিন্ন কর্মসূচিতে সরব ভূমিকা রেখেছেন, সামনের সারিতে ছিলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন তিনি এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের যে তফসিল ঘোষণা হয় সেই তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু শুক্রবার ছিল, গত 12ই ডিসেম্বর জুমার নামাজ আদায় করে ফিরছিলেন তিনি রিকশা যোগে, তার সহকর্মীরাও তার সাথে ছিলেন। এই সময় কিন্তু দুজন দুষ্কৃতকারী তারা মোটর সাইকেল যোগে এসে খুব কাছ থেকে শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং একটি বুলেট শরীফ ওসমান হাদীর মাথায় ভেদ করে সেটি বের হয়ে যায় এবং গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে, পরিবারের অনুমতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শহীদ শরীফ ওসমান হাদী। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত 18ই ডিসেম্বর তার মৃত্যু হয়। এই মৃত্যুতে তার পরিবারের যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দেশের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় মানুষ ক্ষোভে ফেটে পড়ে, তারা অশ্রুসিক্ত হন, রাজপথে নেমে আসেন। আমরা প্রত্যেককে দেখেছি, আজকেও দেখেছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, লাখো মানুষ অশ্রুসিক্ত অবস্থায় সেখানে অংশগ্রহণ করেন এবং দোয়া মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন। শহীদ শরীফ ওসমান হাদী অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সাধারণ মানুষের খুব কাছাকাছি যেতে পেরেছিলেন এবং তার সরলতাই মূলত তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। বিভিন্ন সময় আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান হাদী তিনি কিন্তু যখন প্রচারণা করতেন বা মানুষের সাথে মিশতেন, খুবই সাধারণ জীবন যাপন করতেন এবং খুব সহজ সরল মনে, হাসি খুশি মনে কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে চলাফেরা করতেন, উঠা বসা করতেন, তাদের সাথে মিশতেন, যে কারণে খুব সহজেই তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আমরা দেখেছি যখন জাতীয় সংসদ নির্বাচনে 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা তিনি দিয়েছিলেন, সে সময়ও তিনি কিন্তু পায়ে হেঁটে তার নির্বাচনী প্রচারণা চালাতেন এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করতেন। সেই শরীফ ওসমান হাদী তিনি কিন্তু তার নির্বাচনের সময় যে গ্রামীণ যে সংস্কৃতি ছিল বা গ্রামীণ যে কালচারগুলো ছিল এর আগে, যেমন বাতাসা মুড়ি দিয়ে কোনো একটি অনুষ্ঠান শুরু করা, সেই কাজটি কিন্তু শরীফ ওসমান হাদীও করতেন। খুবই সাধারণভাবে তিনি তার যে উৎসবগুলো রয়েছে সেগুলো পালন করতেন এবং মুড়ি বাতাসা দিয়ে নির্বাচনী প্রচারণাও করতেন। বিশেষ করে ঢাকার
বাসিন্দাদের মধ্যে যারা শরীফ ওসমান হাদিকে চিনতেন, নারীদের একটি অংশ কিন্তু তারা তাকে সন্তানের মতো, ভাইয়ের মতো স্নেহ করতেন শহীদ শরীফ ওসমান হাদিকে। অল্প সময়ে, মাত্র 33 বছর বয়সেই তাকে এই দুনিয়া মায়া ত্যাগ করতে হয়েছে, এই দুনিয়া ছেড়ে যেতে হয়েছে খুব অল্প সময়ে। কবি সুকান্তের মতো কিন্তু খুব অল্প সময়ে তিনি এই দুনিয়ার সফর শেষ করেছেন। অনেকেই বলছেন শরীফ ওসমান হাদি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। আমরা দেখছি একজন মানুষ এখানে দাঁড়িয়েছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে। আমি সরকারকে বলবো, অনতিবিলম্বে হাদি ভাইকে যারা হত্যা করেছে এবং যারা তাকে ইন্ধন জুগিয়েছে, যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, প্রত্যেকটাকে আইনের আওতায় আনতে হবে। যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন। শুধু শুধু জনগণের টাকা নষ্ট করে ওই সচিবালয় এসি রুমের মধ্যে বসে মোজ করা, বিলাসিতা করা আপনাদের কোনো দরকার নাই। জনগণের জানমালের রক্ষার জন্য, জনগণের নাগরিকত্ব রক্ষার জন্য আপনাদেরকে সরকার বানাইছে, আপনাদের আরামায়েশ করার জন্য নয়। আমি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা, এই ধ্বজভঙ্গ, আমি এই উপদেষ্টা পরিষদের নাম দিয়েছি, এটা ধ্বজভঙ্গ একটা উপদেষ্টা পরিষদ, একেবারে একটা আকামলা, একটা অপদার্থ এই উপদেষ্টা পরিষদ। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং এই যে পররাষ্ট্র উপদেষ্টা, এদের পদত্যাগ চাই। যদি পদত্যাগ এরা স্বেচ্ছায় না করে, যেহেতু বাংলাদেশের এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তাদের এখনো আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মমর্যাদা, আত্ম উপলব্ধি এগুলি নেই, যে তারা লজ্জায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবে। তাই এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বরখাস্ত করে দেন এবং এদেরকে আইনের আওতায় আনেন। তাইলেই এই খুনিদের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রের জানমাল নিরাপত্তা দিতে, এই রাষ্ট্রে স্থিতিশীলতা আনতে, এই রাষ্ট্রের মানুষের জুলাই যোদ্ধাদের এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে। তাই আমি এই সরকারকে প্রত্যাখ্যান করলাম। আমি নিজেই ডাক দিলাম অন্তর্বর্তী একটা বিপ্লবী সরকার গঠনের। আমি সারা বাংলাদেশের সমস্ত বিপ্লবী যোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের আহ্বান জানাচ্ছি, দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি। যে বিপ্লবী সরকার এই দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিবে, স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা দিবে এবং জুলাই বিপ্লব, 24শে জুলাই বিপ্লবকে যারা রক্ষা করবে এবং জুলাই বিপ্লবীদেরকে যারা রক্ষা করবে এবং যারা এদেরকে সুরক্ষিত রাখবে, এদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই জন্য জুলাই বিপ্লবকে এবং জুলাই বিপ্লবীদেরকে সুরক্ষিত রাখার জন্য, এই রাষ্ট্রকে স্থিতিশীলতা আনার জন্য আমি জুলাই বিপ্লবীদের পক্ষ হয়ে এই বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। এবং আমি সে সাথে আরেকটা দাবিও জানিয়েছি যে বিপ্লবী গার্ড বাহিনী গঠন করার। আপনারা জানবেন, সারা পৃথিবীতে, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো দেশে যখন বিপ্লব ঘটে, তখন এই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য, বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য এবং বিপ্লবীদেরকে সুরক্ষিত রাখার জন্য বিপ্লবী সরকার গঠন করা হয় এবং বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জুলাই বিপ্লবের পর, 24শে জুলাই বিপ্লবের পর আমরা বিপ্লবীরা এই দুইটা কাজের একটা কাজও করতে পারি নাই। আমরা জুলাই বিপ্লবী সরকার গঠন করতে, বিপ্লবী সরকার করতে পারি নাই। তাই আজকে আমরা ওসমান হাদি ভাইকে হারিয়েছি। ওসমান হাদি ভাই এই দেশের মানচিত্র, ওসমান হাদি ভাই এই দেশের পতাকা, ওসমান হাদি ভাই এই দেশের ইনসাফের প্রতীক, ওসমান হাদি ভাই এই দেশের দুর্নীতিবাজদের ভয়, দুর্নীতিবাজদের জম। ওসমান হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদকে, ভারতীয় দালালিকে, ভারতীয় দাসত্বকে, ভারতীয় গোলামীকে পায়ে দুমড়ে মুচড়ে লাথি দিয়ে এই বুড়িগঙ্গার জলে ফেলে দিতে চেয়েছিলেন। ভারতীয় আধিপত্যবাদকে উনি জীবন্ত কবর দিতে চেয়েছিলেন, উনি জীবন্ত কবর দেওয়ার পথে ছিলেন। তাই সেই ফেসিবাদের দোসররা, স্বৈরাচারের দোসররা, সেই ভারতীয় রাজাকারেরা, ভারতীয় প্রেতাত্মারা, এই দেশের দুর্নীতিগ্রস্ত আমলা কামলা সচিবেরা, আমলা কামলা উপদেষ্টারা একত্রিত হয়ে হাদি ভাইকে হত্যা করেছে। এই হত্যার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এই হত্যার দায়ভার আইনমন্ত্রীকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, পররাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। কারণ তাদের যোগসাজশে এই হত্যা হয়েছে এবং তাদের যোগসাজশে দিনে দুপুরে প্রকাশ্য দীপালোকে 21শ শতাব্দীতে স্মার্ট টেকনোলজির যুগে, এই প্রযুক্তির যুগেও খুনিরা বর্ডার ক্রস করে পালিয়ে যায়। এই সরকারকে আমরা চাই না। তাই আমরা বিপ্লবী গার্ড বাহিনী গঠন করার আহ্বান জানাচ্ছি এবং বিপ্লবী সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম একজন জনতার সাথে, যিনি এসেছিলেন শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছেন, এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়েছেন। তিনি একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন। তিনি বলছেন বিপ্লবী সরকার গঠনের বার্তা নিয়ে এবং বিপ্লবী গার্ড বাহিনী গড়ার দাবি নিয়ে তিনি কিন্তু এখানে দাঁড়িয়েছেন। দর্শক, শাহবাগ জাতীয় জাদুঘর থেকে ইনকলাব মঞ্চের ডাকা সমাবেশ শরীফ ওসমান হাদির
দাফন সম্পন্ন হওয়ার পরে পরবর্তী যে সমাবেশ, এই সমাবেশের সর্বশেষ যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এবং ইনকলাব মঞ্চ যে আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। শাহবাগ থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।